স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি অনুপ বিশ্বাস। আজকের সবচেয়ে বড় খবর, গাজার নতুন শাসক হতে চলেছেন টনি ব্লেয়ার। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, সেই টনি ব্লেয়ার, ব্রিটেনের সেই ব্যর্থ প্রধানমন্ত্রী যিনি সাদ্দাম হোসেনের ইরাকের উপর মিথ্যে অভিযোগ এনে আমেরিকার সাথে মিলে হামলা চালিয়েছিল এবং গোটা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। আর তারপর খুব সহজে বলে দিয়েছিল, দুঃখিত, না, কোনো বিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি ইরাকে। দর্শক, আজ সেই টনি ব্লেয়ার যুদ্ধবিধ্বস্ত গাজাকে সেই আমেরিকার সাহায্যেই নিজের ইশারায় চালাতে চাইছেন, নতুন করে গড়তে চাইছেন। দেখুন, টনি ব্লেয়ারের পরিকল্পনা হলো তিনি গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি অর্থাৎ গিটার প্রধান হবেন। দর্শক, এই নামটা মনে রাখবেন, GITA, গিটা, অর্থাৎ গাজার সর্বোচ্চ রাজনৈতিক এবং আইনি ক্ষমতার প্রধান হয়ে টনি ব্লেয়ার আগামী 5 বছরের জন্য গাজার উপর শাসন চালাতে চান। আর এই সব কিছুই হবে আমেরিকা, সৌদি আরব, উপসাগরীয় দেশ এবং বেশ কয়েকটি ইসলামিক রাষ্ট্রের সেনাদের উপস্থিতিতে। আপনি যদি ভাবেন এখন যে এটা শুধুই একটা সাধারণ রিপোর্ট, তাহলে ভুল করছেন দর্শক। এটা একটা সম্পূর্ণ ভূ রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে। তাই অনুগ্রহ করে প্রতিবেদনটি শুধু মনোযোগ দিয়ে দেখবেন না, বরং প্রতিটি কথা খুব মন দিয়ে শুনবেন। আজ 26শে সেপ্টেম্বর 2025 ডেলি মেল, রয়টার্স, দ্য গার্ডিয়ান এবং দ্য টেলিগ্রাফের মতো বিশ্বের বড় বড় সংবাদপত্র আজ এই খবরটি ছেপেছে। তাই এই খবরের সত্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই যে টনি ব্লেয়ার গাজার শাসন ক্ষমতা নিজের হাতে নিতে চাইছেন। আসলে এটা ডোনাল্ড ট্রাম্পেরই একটা পরিকল্পনা, যাতে নিজের গায়ে আঁচ না লাগে এবং গাজার শাসনভারও তার কোনো ঘনিষ্ঠ ব্যক্তির হাতে চলে যায়। ট্রাম্পের সহযোগী, যাদের মধ্যে তার প্রাক্তন উপদেষ্টা এবং জামাতা জ্যারেড কুশনারও রয়েছেন, তারা ব্লেয়ারের এই পরিকল্পনাকে পুরোপুরি সমর্থন করছেন। এবার আসুন গিটা অর্থাৎ গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি, এটাকে একটু ভালোভাবে বুঝি। এই নামটা মনে রাখবেন, আগামী কয়েকদিন আপনারা এই নামটা বারবার শুনতে চলেছেন। দর্শক, ব্লেয়ারের পরিকল্পনা অনুযায়ী গিটা গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ হিসাবে 5 বছর কাজ করবে। আর ব্লেয়ার 5 বছরের জন্য এর প্রধান এবং গাজার শাসক থাকার ইচ্ছা পুষে রেখেছেন। শুরুতে গিটার সদর দপ্তর হবে মিশর আল আরিশ শহরে, মিশর থেকেই আন্তর্জাতিক বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করবে এই গিটা। এই আন্তর্জাতিক বাহিনীতে আরব এবং মুসলিম দেশগুলোর সেনারাও থাকবে, আর এর জন্য প্রয়োজনীয় অর্থ আসবে উপসাগরীয় দেশগুলো থেকে। মানে শাসন ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে, আর খরচ এবং পুনর্গঠনের টাকা দেবে মুসলিম দেশগুলো। এই পরিকল্পনা অনুযায়ী টনি ব্লেয়ারের নেতৃত্বে 7 থেকে 10 সদস্যের একটি বোর্ড থাকবে, যেখানে অন্তত একজন ফিলিস্তিনি প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। মানে ভাবুন, মাত্র একজন ফিলিস্তিনি, আর বাকিরা হবেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং জাতিসংঘের প্রতিনিধি। বোর্ডের অধীনে একটি সচিবালয় এবং 5 জন কমিশনার থাকবেন, যারা মানবিক সহায়তা, নিরাপত্তা, আইন, জনপ্রশাসন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের কাজ দেখবেন। রিপোর্টে বলা হচ্ছে যে গাজা এবং পশ্চিম তীরকে আবার এক করা হবে এবং পরবর্তীতে এর নিয়ন্ত্রণ মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু তার আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বড়সড় সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ আগে সংস্কার হবে, তারপর ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু বিষয়টা এতটা সহজ নয় দর্শক। এখানে অনেক বড় একটা মোড় বাকি আছে, যা আপনারা একটু পরেই দেখতে পাবেন। এখন প্রশ্ন হলো, স্থানীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি ঠিক কী? মাহমুদ আব্বাস বলছেন তার সরকার গাজার প্রশাসন ও নিরাপত্তা সামলাতে প্রস্তুত এবং হামাসকে কোনো ভূমিকাই দেয়া হবে না। অন্যদিকে জনগণের মতামত কী, সেটা জানাও তো খুব জরুরি। টনি ব্লেয়ার ইনস্টিটিউট TBI এর একটি সমীক্ষা অনুসারে
গাজার মানুষ যুদ্ধের পরে আন্তর্জাতিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে নাকি বেশ ইতিবাচক। তাদের দাবি 25%-এরও বেশি মানুষ আন্তর্জাতিক শাসনকে সমর্থন করে। অন্যদিকে ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর দৃষ্টিভঙ্গি কি? ইসরায়েল প্রথম থেকেই ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজার শাসনে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে আসছে। তাদের স্পষ্ট কথা, মাহমুদ আব্বাসের সরকার গাজায় চলবে না, আর হামাসকে তারা শেষ করে দেবে। ট্রাম্প চাইছেন টনি ব্লেয়ারকে যেন সৌদি আরবও সমর্থন করে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চাইছেন যুদ্ধের পর একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করা হোক, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চান স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিকে পুরোপুরি নাকচ করে দিতে। এবার কিছু প্রশ্ন যা আমার এবং আপনাদের সকলের মনেই আসছে। টনি ব্লেয়ারের এই পরিকল্পনা কি শুধু গাজার ভবিষ্যৎ, নাকি পুরো ফিলিস্তিনের ভবিষ্যৎ বদলে দিতে পারে? আর এখানে আমার আরেকটা প্রশ্ন হলো, এই অন্তর্বর্তীকালীন প্রশাসন কি সত্যি অস্থায়ী থাকবে, নাকি এটা একটা নতুন দখলদারির শুরু হবে? দর্শক, যদি গাজাকে আবার কোনো বিদেশি শক্তির ইশারায় চালানো হয়, তাহলে শুধু সেখানকার বিল্ডিংগুলোই নয়, সেখানকার মানুষের স্বপ্ন ও আশাও ধ্বংস হয়ে যাবে। এই খবরের একটি অন্য দিকও আছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক রহস্যের জট খুলবে। হোয়াইট হাউস একটি নতুন পরিকল্পনা পেশ করেছে যা গাজার রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। এই পরিকল্পনা অনুযায়ী ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজার অস্থায়ী সরকারের প্রধান করা হবে। সেই টনি ব্লেয়ার যাকে পুরো মধ্যপ্রাচ্য ঘৃণার চোখে দেখে। ব্লেয়ারের নেতৃত্বে একটি নতুন সংস্থা তৈরি হবে, গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা গিটা। এটিকে 5 বছরের জন্য গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি শাসক হিসেবে বিবেচনা করা হবে। মানে সহজ ভাষায় বলতে গেলে এটা ট্রাম্পের ভাষায় এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন দখলদারি। আর ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য এর অর্থ পরিষ্কার, আপনারা নিজেদের শহরেই থাকবেন, কিন্তু আপনাদেরকে শাসন করবে কোনো এক বিদেশি শক্তি। ব্লেয়ারের পরিকল্পনার সবচেয়ে বড় সমস্যা হলো এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। নিউ ইয়র্ক ডিক্লারেশনের মতো কোনো স্পষ্ট বছর বা ধাপের উল্লেখ নেই। সুতরাং এর মানে গাজার মানুষ একটি আন্তর্জাতিক পরীক্ষাগারে আটকা পড়তে পারে, যেখানে তাদের অধিকার বা সম্পত্তির সুরক্ষার কোনো গ্যারেন্টি থাকবে না। অর্থাৎ তারা একটি দখলদারি থেকে বেরিয়ে আরেকটি দখলদারির অধীনে চলে যেতে পারে। এই পরিকল্পনায় একটি প্রপার্টি রাইটস প্রিজার্ভেশন ইউনিটও তৈরি করা হবে, যাতে কোনো ফিলিস্তিনি গাজা ছাড়ার সিদ্ধান্ত নিলে তার বাড়ি বা সম্পত্তির অধিকার হারিয়ে না ফেলে। এবার এখান থেকেই বুঝে নিন এই ইউনিট তৈরির আসল উদ্দেশ্য কী হতে পারে। এর মাধ্যমে কি ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা হবে? আসল প্রশ্ন হলো, ক্ষমতা কি টনি ব্লেয়ার এবং তার বোর্ডের হাতেই থাকবে, নাকি ফিলিস্তিনের মানুষের কাছে যাবে? আর গেলেও কবে যাবে? এমনটা যেন না হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ইংরেজরা আবার গাজায় ঢুকে পড়েছে। ট্রাম্পের এই পরিকল্পনা নিউ ইয়র্ক ডিক্লারেশনের সাথে সরাসরি সাংঘর্ষিক। ওই ঘোষণাপত্রে পরিষ্কার লেখা আছে যে শুধুমাত্র 1 বছরের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসন চলবে এবং তারপর সমস্ত অধিকার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ফিরিয়ে দেয়া হবে। কিন্তু ট্রাম্পের পরিকল্পনায় সময়সীমা অস্পষ্ট এবং এখানে ইসরায়েলকে সন্তুষ্ট করার দিকেই বেশি মনোযোগ দেয়া হয়েছে। এদিকে ফিলিস্তিনি নেতৃত্ব এবং আরব দেশগুলোর প্রতিক্রিয়া মিশ্র। আরব নেতারা বলেছেন যে একটি স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ থাকলেই তারা আন্তর্জাতিক বাহিনী পাঠাবেন, না হলে তারা এটাকে ইসরায়েলের জন্য একটা নরম দখলদারি বলে মনে করবেন। অন্যদিকে ফিলিস্তিনিদের ভাবনা খুব পরিষ্কার, গাজায় ব্লেয়ারকে স্বাগত জানানো হবে না। দর্শক, ট্রাম্প 25শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সাথে যে বৈঠকটা করেছিল সেই বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং জর্ডানের নেতারা এতে অংশ নিয়েছিল। বৈঠকের পর ট্রাম্প বলেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। তাই আসল প্রশ্ন এখন একটাই, এই পরিকল্পনা কি গাজার জন্য
স্বস্তি ও স্থিতি এনে দিতে পারবে, নাকি ফিলিস্তিনিদের আবার একটি আন্তর্জাতিক পরীক্ষাগারে আটকে ফেলবে? গাজার মানুষ কি নিজেদের শহর থেকে নিজেদের রক্ষা করতে পারবে, নাকি তাদের অধিকার এবং শাসন কোনো বিদেশি বোর্ডের হাতে চলে যাবে? দর্শক, আমার মনে হয় এই যাত্রা সবে শুরু হয়েছে। প্রতিটি পদক্ষেপে গাজার রাজনীতি, ফিলিস্তিনিদের অধিকার এবং আন্তর্জাতিক খেলার গল্প সামনে আসবে। অনেকেই হয়তো এই রিপোর্টের সঙ্গে একমত হবেন না। আমি তাদের বলবো যে ওই উট পাখির মতো বালিতে মুখ গুজে রাখলে ঝড় থেমে যায় না। ঝড়ের মুখোমুখি হন এবং পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। একটা কঠিন সত্য হলো, গাজার ভাগ্য নির্ধারণ করা হবে কোনো এক শীততাপ নিয়ন্ত্রিত এসি ঘরে বসে। আর সেই সিদ্ধান্ত তারাই নেবে যারা এই ধ্বংসযজ্ঞে জড়িত ছিল। তারাই এখন শান্তি আনার কথা বলছে। আর দুর্ভাগ্যবশত ইতিহাস সাক্ষী এমনটাই হয়ে আসছে। GITA, গিটা, এই নামটা মনে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।